প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আফসানা হাবিব শিউলি, রিহেলথ টিভির পক্ষ থেকে। বাংলাদেশ ক্যান্সার সোসাইটি নিবেদিত জেনিফার ফার্মাসিউটিক্যালস এর সৌজন্যে ক্যান্সার ব্যবস্থাপনা দেশে বিদেশে এই আয়োজন। আমাদের আজকের নলেজ পার্টনার অ্যালগোফ্রি। প্রিয় দর্শক, আপনারা যারা আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে তাদের ক্যাথের থেকে জানিয়ে রাখতে চাই যে আমাদের এই অনুষ্ঠানটি আমাদের দেশের ক্যান্সার ব্যবস্থাপনা সেই সাথে বিদেশের ক্যান্সার ব্যবস্থাপনার সঙ্গে আপনাদের পরিচয় করে দেওয়ার উদ্দেশ্য। বিদেশে যারা দীর্ঘ সময় ধরে প্রবাসী বাঙালি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের মেধা মনন এবং তাদের কৃতিত্বের সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে চলেছেন, আমরা তাদের একজনকে প্রতি পর্বে আমন্ত্রণ জানাই এবং সেই সাথে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে অধ্যাপক গোলাম মহিউদ্দিন স্যার আমাদের সাথে উপস্থিত থাকেন। আমরা মত বিনিময়ের মাধ্যমে জানার চেষ্টা করি আমাদের ক্যান্সার ব্যবস্থাপনায় কোথায় উন্নতি দরকার, কিংবা আপনাদের জানানোর চেষ্টা করি আমরা কতটা সমৃদ্ধ। প্রিয় দর্শক, আমাদের আজকের তৃতীয় পর্বে আমরা কথা বলবো ক্যান্সার রোগীদের বিশেষ পরিস্থিতি এবং অন্তিম মুহূর্তে উপসর্গের উপশমকারী চিকিৎসা প্যালিয়েটিভ কেয়ার নিয়ে। এবং আমরা খুবই আনন্দিত আজকে আমাদের সঙ্গে দুজন বিশেষজ্ঞ যারা আছেন তারা অনেকদিন যাবৎ ক্যান্সার এবং প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কাজ করে চলেছেন। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত হয়েছে ডক্টর শরীফ ইউসুফজাই স্যার। স্যার, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, শরীফ স্যার দীর্ঘ 20 বছর ধরে আমেরিকাতে চিকিৎসা সেবা দিয়েছেন। উনি 1983 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। এরপর 1993 সালে পিএইচডি ইন মেডিসিন করেন ক্যালোনিস্কা ইনস্টিটিউট সুইডেন থেকে। এরপর 1997 সালে পোস্ট ডক্টর ফেলো কলম্বিয়া ইউনিভার্সিটি নিউ ইয়র্ক। এরপর 2000 সালে এমডি ইন ইন্টারনাল মেডিসিন স্টেট ইউনিভার্সিটি নিউ ইয়র্ক। তার 2002 সালে ফেলোশিপ করেন জেরিয়াট্রিক্স স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক থেকে। এরপর উনি দীর্ঘ 20 বছর চিকিৎসা সেবা দিয়ে এসেছেন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এবং রেডিয়েট্রিশিয়ান হিসেবে টেক্সাস এবং নিউ ইয়র্কে। স্যার এখন রিটায়ারমেন্টে আছে। স্যারকে অনেক ধন্যবাদ সুদূর আমেরিকা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। এবং সাথে আমাদের আরো আছেন আমাদের অতি প্রিয় অধ্যাপক গোলাম মহিউদ্দিন ফারুক স্যার, যিনি একই সাথে যুগ্ম মহাসচিব এবং প্রকল্প পরিচালক বাংলাদেশ ক্যান্সার সোসাইটি। সাউন্ডটা শুনতে পাচ্ছি না। ধন্যবাদ শিউলি। শরীফ স্যার, আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, গোলাম মহিউদ্দিন স্যারও দীর্ঘ সময় বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা সেবায় উনি কাজ করে চলেছেন। সুদীর্ঘ দিন তিনি ঢাকা মেডিকেল কলেজের রেডিওথেরাপি ইউনিটের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রিয় দর্শক, আমরা তাহলে আমাদের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি এবং আপনাদের জানিয়ে রাখছি আমাদের এই অনুষ্ঠানটি একই সাথে ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভে দেখা যাচ্ছে। আপনাদের যদি ক্যান্সার ব্যবস্থাপনা কিংবা প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট সেকশনে লিখবেন। আমাদের দুজন বিশিষ্ট অতিথি অবশ্যই চেষ্টা করবেন আপনাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করতে। স্যার, আমি আলোচনার শুরুতে প্রথমে ফারুক স্যার আপনার কাছে জানতে চাই যে আমাদের আজকের বিষয়টি আমরা রেখেছি প্যালিয়েটিভ কেয়ার। সাধারণভাবে প্যালিয়েটিভ কেয়ার বলতে আসলে আমরা কি বুঝি, যদি দর্শকদের জন্য আপনি সহজ ভাষায় আমাদের বুঝিয়ে দেন। ধন্যবাদ ডক্টর আফসানা। আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি বরাবরের মতো আমাদের রিহেলথ টেলিভিশনকে, পাশাপাশি আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা যুক্ত আছেন, যারা দেখছেন দেশে এবং দেশের বাইরে থেকে, তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। তবে আমি বিশেষভাবে কৃতজ্ঞ ডক্টর শরীফ ইউসুফজাই শুধু আমেরিকা থেকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন বলে। ডক্টর আফসানা, আপনার প্রশ্নটা ছিল যে প্যালিয়েটিভ কেয়ার বলতে আসলে আমরা কি বুঝি। খুব সাধারণভাবে আমরা 3 ভাগে ভাগ করি আমাদের রোগী যারা আমাদের কাছে আসেন। 3 ভাগের 1 অংশকে আমরা বলি, যদি 100 জন রোগী আসে তাহলে বলি যে আমাদের কাছে যেসব রোগী আসেন তাদের 33 জনকে আমরা একেবারে রোগটা ভালো করার মতো চিকিৎসা দিতে পারি। অর্থাৎ পূর্ণাঙ্গ চিকিৎসা দিলে পরে তারা একটা দীর্ঘ জীবন পাবেন, রোগমুক্ত জীবন পাবেন, এরকম একটা অবস্থা আমরা বলি আমাদের রোগীরা এইভাবে আসেন। আর 33 জন বা 3 ভাগের 1 ভাগ যারা আসেন, আমরা তাদেরকে রোগ উপশম হয়তো পরিপূর্ণভাবে করতে পারি না, কিন্তু তাদের যে উপসর্গগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা একটা অবস্থা তৈরি করে দিতে পারি বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে, যাতে তারা একটা কোয়ালিটি অফ লাইফ পায়।
আর একটা অংশ যে প্রায় 33% বা 100 জনের মধ্যে 33 জন, তাদেরকে আমরা ঠিক চিকিৎসার আওতায় আনার দরকার নেই, তাদেরকে আমরা আসলে রোগ প্রতিরোধ করতে পারবো, অর্থাৎ তারা আমাদের এখানে আসবে না কিন্তু আমরা তাদেরকে প্রতিরোধ করতে পারি। সুতরাং আমাদের কাছে যে দুই অংশ আমাদের কাছে আসে, তার একটা অংশ আমি যেটি বললাম যে আমরা তাদেরকে পরিপূর্ণভাবে চিকিৎসা দিতে দিব না, কিন্তু তাদের একটা কোয়ালিটি অফ লাইফ দিব। এটি হয় কখন? আমাদের এক ধরনের কিছুটা হয়তো ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে থাকতে পারে, সেটি হলো যে একেবারে অন্তিম মুহূর্তে যাদেরকে আমরা চিকিৎসা দেই সেটি বুঝি প্যালিয়েটিভ কেয়ার। বিষয়টি সেরকম না। একটা পেশেন্ট আজকে আমার কাছে আসলো এবং আমি রোগটা শনাক্ত করা অবস্থাতে আমি তাকে দেখলাম যে তিনি অজ্ঞান অবস্থায় আছেন। কেন অজ্ঞান অবস্থায় আছেন? হয়তো তার ব্রেস্ট প্রাইমারি যে টিউমারটা, অর্থাৎ তার ক্যান্সারটা হচ্ছে ব্রেস্টে, সেটি মাথায় বা মস্তিষ্কে চলে গেছে বা ব্রেনে চলে গেছে, তখন তিনি অজ্ঞান অবস্থায় আমাদের কাছে আসতে পারেন। এবং এই সময় তাকে আমরা যে চিকিৎসাটা দিচ্ছি, অর্থাৎ রোগটাও শনাক্ত হলো এবং তাকে আমরা পেলাম প্রায় অজ্ঞান অবস্থায়, তখন আমরা যে চিকিৎসাটা দিচ্ছি সেটি এক ধরনের প্যালিয়েটিভ চিকিৎসা বা প্যালিয়েটিভ কেয়ার। আবার আমরা হয়তো 4-5 বছর ধরে করে একটা পেশেন্টকে চিকিৎসা দিতে দিতে প্রথম দিকে ভালো ছিল, তারপরে আস্তে আস্তে আবার রোগটা ফিরে এসছে, আবার কোনো সমস্যা নিয়ে এসছে এবং একটা পর্যায়ে তাকে আর আমরা কোনো চিকিৎসা দিতে পারছি না, তিনি জীবনের শেষ পর্যায়ে চলে আসছেন। যদি আমরা এরকম বলি যে আগামী 6 থেকে 8 মাস হয়তো তার জন্য খুব কঠিন সময় হবে, তখন আবার আমরা তাকে এক ধরনের চিকিৎসা দিচ্ছি। এবং এই চিকিৎসাটা দেওয়ার সময়, অর্থাৎ যার আর স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা কম, তখন আমরা যে চিকিৎসাটা দিচ্ছি বা যে কেয়ারটা নিচ্ছি সেটাকে আমরা প্যালিয়েটিভ কেয়ার বলছি। আবার এমনও হতে পারে যে আমরা হয়তো একটা চিকিৎসা দিলাম, চিকিৎসা দেওয়ার পরে চিকিৎসার কারণে তিনি একটু অসুস্থ হয়ে পড়লেন। ধরা যাক তার যে ব্লাড সেল গুলো আছে, অর্থাৎ অস্থি মজ্জা বা বোন ম্যারো গুলো ডিপ্রেশন হয়ে উনি ইনফেকশন হয়ে গেল এবং একটা পর্যায়ে হয়তো তিনি একটা নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে যাওয়া লাগছে। সেখান থেকে আবার যখন আমরা চিকিৎসা বিভিন্ন রকমের চিকিৎসা দিয়ে যখন ফিরিয়ে আনি, এটাও কিন্তু প্যালিয়েটিভ কেয়ার। সুতরাং এটা একটা পরিব্যাপ্ত বা বড় ধরনের বিস্তার আছে প্যালিয়েটিভ কেয়ার বলতে। তবে প্যালিয়েটিভ কেয়ার থেকে 20% পেশেন্টকে আমরা আবার পরিপূর্ণ সুস্থতে আনতে পারি, আবার 40 থেকে 45% পেশেন্ট কিন্তু আমরা হয়তো আর কিছু করতে পারবো না, সেটি একটা এন্ড অফ লাইফ বা এরকম একটা অবস্থায় চলে যেতে পারে। সুতরাং এই যে বিস্তীর্ণ জায়গাগুলো ক্যান্সার চিকিৎসার, সেই জায়গাতে যখন আমরা রোগীদেরকে সাহায্য করি, এই সাহায্য বিভিন্ন পদ্ধতির সাহায্য আছে, সেটি হয়তো আমরা সামনে আলোচনায় আসবো। আমি এইটুকু বলতে পারি, এই সাহায্যের যে বিষয়টি, পরিব্যাপ্ত বিষয়টি, সেটি হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। ধন্যবাদ আফসানা। জি, ধন্যবাদ স্যার। আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিলেন প্যালিয়েটিভ কেয়ার কি। আর শরীফ স্যার, আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের ওখানে যুক্তরাষ্ট্রে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাপনার সঙ্গে প্যালিয়েটিভ কেয়ারকে কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়? ধন্যবাদ ডক্টর আফসানা। হ্যাঁ, এই দেশে ক্যান্সার চিকিৎসায় প্যালিয়েটিভ কেয়ার অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ সহকারে ধরা হয়। একটা পেশেন্টের যখন প্রথমেই আইডেন্টিফাই হয় যে তার ক্যান্সার ধরা পড়েছে, স্বাভাবিকভাবেই সে একেবারেই ভেঙে পড়ে। হ্যাঁ, সে মেন্টালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি একেবারেই ব্রেকডাউন হয়ে যায়। এই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে যদি প্যালিয়েটিভ কেয়ারও শুরু করা হয়, অ্যাট দ্য সেম টাইম যদি তাকে ওই ডেফিনিটিভ ট্রিটমেন্টও শুরু করা দেওয়া যায়, তাহলে দেখা যায় যে তাদের আউটকামটা, যেটা ডক্টর ফারুক বললেন, যে অনেক ক্ষেত্রে খুব রিয়েলি ভালো হয় এবং তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। সেই জন্য প্যালিয়েটিভ কেয়ার ক্যান্সার চিকিৎসায় এই দেশে বড় রকমের প্রাধান্য দেওয়া হয়। ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে দর্শকরা সংযুক্ত হতে শুরু করেছেন।
হাসান মিন্টু, মামুনুর রশিদ, শামীম উজ্জামান, ওনারা বলছেন ওনারা দেখছেন। শামীম উজ্জামান লিখেছেন ওয়াচিং দিস গ্রেট প্রোগ্রাম। নূর নবী লিটন লিখেছেন খুব সুন্দর আয়োজন। হাসানুজ্জামান লিখেছেন এক্সেলেন্ট প্রোগ্রাম। প্রিয় দর্শক, আপনাদের ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হবার জন্য, আপনাদের কমেন্টস এর জন্য। ফারুক স্যার, আপনার কাছে জানতে চাইবো যে আপনি বলছিলেন যে আপনাদের কাছে 33% রোগী 33% মতো রোগী যাদেরকে আপনার প্যালিয়েটিভ কেয়ার দিয়ে থাকে, কোন কোন ক্যান্সার পেশেন্টরা স্যার আপনাদের কাছে এই কেয়ারটি নেওয়ার জন্য সাধারণত শরণাপন্ন হন? আমরা এখানেও কিন্তু কয়েকটা ভাগ করতে পারি যে কোনো কোনো ক্ষেত্রে আমাদের একেবারে অ্যাডভান্স স্টেজে যখন পেশেন্টরা আসেন তখন এক ধরনের অবস্থা তৈরি হয়। আবার আমরা চিকিৎসা দেওয়ার পরে যে চিকিৎসার কারণে অনেক সময় কিন্তু একটা তো হচ্ছে রোগের কারণে অ্যাডভান্স স্টেজে আসলো, তখন আমাদের হয়তো প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দেওয়া লাগে, ডেফিনিটিভ ট্রিটমেন্ট হয়তো আমরা তখন দিতে পারি না। কিন্তু যখন আবার আমরা ডেফিনিটিভ ট্রিটমেন্ট দিচ্ছি তখন যে কথা বলছিলাম যে ট্রিটমেন্টের কারণে কিন্তু আবার যিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তখন আবার আমার কিন্তু প্যালিয়েটিভ কেয়ার লাগে। তো আমি যদি বলি যে আমরা যেসব রোগী খুব অ্যাডভান্স স্টেজে পাই, বিশেষ করে আমাদের হেপাটোবিলিয়ারি সিস্টেম অর্থাৎ আমাদের লিভার, গল ব্লাডার বা প্যানক্রিয়াস, এই সব জায়গায় যখন অ্যাডভান্স স্টেজে পেশেন্টরা আসে তখন আমাদের কিন্তু খুব ডেফিনিটিভ ট্রিটমেন্ট দেওয়াটা খুব মুশকিল হয়ে দাঁড়ায় এবং সেক্ষেত্রে তখন আমাদের প্যালিয়েটিভ কেয়ার নিতে হয় বা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দিতে হয়। আবার কখনো কখনো আমাদের যে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট যারা আপনি জানেন যে আমাদের একটা বড় অংশ গ্রামে বাস করেন এবং তারা কিছুটা লোকলজ্জা, কিছুটা সোশ্যাল যে এক ধরনের বিভ্রান্তি আমাদের মধ্যে আছে এবং একটু পিছিয়ে পড়া যে মহিলা জনগোষ্ঠী আছে, তারা এটা অ্যাডভান্স স্টেজে আসে তার ব্রেস্ট ক্যান্সার নিয়ে এবং হয়তো তখন দেখা যায় যে তার সেটি মাথায় ছড়িয়ে মানে ব্রেইনে ছড়িয়ে গেছে কিংবা আমরা যেটাকে বলছি যে তার হাড়ে ছড়িয়ে গেছে বা এমনকি যে ব্রেস্টের যে জায়গায় তার ক্যান্সারটা সেটা খুব ফাঙ্গেটিং অর্থাৎ খুবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেই জায়গাটা। তো এরকম জায়গায় যখন আমাদের রোগটা একেবারে স্টেজ 4-এ চলে যায় তখন আবার আমরা বলছি যে ব্রেস্ট ক্যান্সার আমাদের জন্য একটা বেশ এমন অবস্থায় আসে যে তখন তার জন্য ডেফিনিটিভ ট্রিটমেন্ট আমরা দিতে পারি না, প্যালিয়েটিভ কেয়ার আবার তখন দিতে হয়। যেমন ধরা যাক তার যদি কোমরের কোনো হাড়ের মধ্যে এটি ছড়িয়ে যায় তখন আশঙ্কা থাকে খুব দ্রুত যদি তার চিকিৎসা আমরা না দিই তাহলে তার যে জায়গায় ক্যান্সারটা হয়েছে হাড়ের তার নিচের অংশে প্যারালাইসিস হওয়ার আশঙ্কা থাকে। সুতরাং ওই সময় তাদেরকে আমরা যখন ব্যবস্থাপনা দেই সেটি খুব ডেফিনিটিভ ট্রিটমেন্ট হবে না, তখন তার একটা কোয়ালিটি অফ লাইফ দেওয়ার জন্য আমরা যে চিকিৎসাটা দিব সেটিকে আমরা তখন বলবো প্যালিয়েটিভ কেয়ার। পাশাপাশি আমাদের কিছু কিছু পেশেন্ট আসে যেমন কোলন ক্যান্সার, তো সেই সময় যদি আমরা খুব দ্রুত যদি সে না আসে তার জন্য যে অপারেশনের চিকিৎসা সেটি না দিলে অবস্ট্রাকশন তৈরি হয় অর্থাৎ তার মল ত্যাগ করার সুযোগটা নষ্ট হয়ে যায়। সুতরাং ওই সময় তার একটা জীবন সংশয়ের অবস্থা তৈরি হয়। সুতরাং আমি যেমন কোলনের কথা বললাম, হেপাটোবিলিয়ারি সিস্টেমের যে ক্যান্সার সেটি ব্রেস্ট ক্যান্সার, প্রায় সব ক্যান্সারই যদি অ্যাডভান্স স্টেজে আসে তাহলে আমরা তখন তার ডেফিনিটিভ ট্রিটমেন্ট দিতে পারি না, প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দিতে হয়। তবে মজার ব্যাপার হচ্ছে মেয়েদের একটা খুব বা ছেলেদের আরেকটা হয়, মেয়েদের যেমন কোরিওকার্সিনোমা, এটিকে যখন অনেক সময় দেখা যায় যে কোরিওকার্সিনোমা এই ধরনের রোগটি হয় তখন তার হয়তো ফুসফুসে ছড়িয়ে গেছে এমনকি ব্রেনে ছড়িয়ে গেছে। প্রাথমিকভাবে তখন আমরা কিন্তু তাকে প্যালিয়েটিভ ট্রিটমেন্টের দিকেই নিচ্ছি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এর চিকিৎসা এত চমৎকার ভাবে দেয়া যায় যে এই অবস্থা থেকে পেশেন্টকে কিন্তু সম্পূর্ণ সুস্থ করা যায়। সুতরাং যেটি বলছিলাম যে আমাদের একটা অংশ কিন্তু আবার আমরা প্যালিয়েটিভ কেয়ার থেকে আবার চিকিৎসা দিয়ে ভালো করে আনতে পারি। একইভাবে ছেলেদের যেটি হয় টেস্টিকুলার নিউপ্লাজম বা সেমিনোমা টেস্টিস একটি অংশ যেটি খুবই হয়তো সেটিও প্রথম দিকে ফুসফুসে ছড়িয়ে গেছে এরকম হতে পারে, তখন তাদেরকে যখন আমরা চিকিৎসা দিই সেটি প্যালিয়েটিভ কেয়ার হবে, কিন্তু একটা পর্যায়ে যে আবার সেটা ডেফিনিটিভ ট্রিটমেন্টে চলে আসবে এবং তা দিয়ে কিন্তু আমরা আমাদের রোগীদেরকে সম্পূর্ণ সুস্থ করতে পারবো। সুতরাং বিভিন্ন ভাবে আমাদের কাছে পেশেন্ট আসতে পারে এবং বিভিন্ন অঙ্গ থেকে যে ক্যান্সার অ্যাডভান্স স্টেজে আসলে আমরা হয়তো তখন প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দিচ্ছি এবং তারপরে আবার তার কিছু কিছু অংশ আবার ডেফিনিটিভ ট্রিটমেন্টের মাধ্যমে তাদের জীবন ফিরে পায়। ধন্যবাদ।
জি, ধন্যবাদ স্যার। শরীফ স্যার, আপনার কাছে জানতে চাইবো একই প্রশ্ন যে আমরা শুনলাম ফারুক স্যার কাছ থেকে, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কোন কোন ক্যান্সার রোগীরা প্যালিয়েটিভ কেয়ারের জন্য আসছে। স্যার, আপনাদের ওখানে প্যালিয়েটিভ কেয়ার নেওয়ার জন্য কোন কোন ক্যান্সার রোগীরা বেশি এসে থাকে? শরীফ স্যার, আপনি সম্ভবত মিউট হয়ে আছেন, আনমিউট। জি স্যার, শুনতে পাচ্ছি। এখন শোনা জি যায়? স্যার, এখন আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, ফারুক যেটা বললো এখানেও ঠিক তাই, যে ব্রেস্ট ক্যান্সার, তারপরে লিভার ক্যান্সার, তারপরে প্রস্টেট ক্যান্সার, লাং ক্যান্সার, এইগুলি বেশিরভাগ ক্ষেত্রেই প্যালিয়েটিভ কেয়ারে চলে যায়। হ্যাঁ, তবে এখানে প্যালিয়েটিভ কেয়ার শুরু হয় যে কোনো মানুষেরই হঠাৎ করে খুব সিরিয়াস একটা রোগ হয়ে গেল, সেখানে পেশেন্ট নিজেও মেন্টালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি খুব অস্থির হয়ে গেল, প্যালিয়েটিভ কেয়ার আমরা শুরু করি। এখানে নির্ভর করে ডেফিনিটিভ ট্রিটমেন্টের আউটকাম কেমন হয়। আউটকাম যেটাই হোক, খুব প্রথম অবস্থায় যদি প্যালিয়েটিভ কেয়ার শুরু করা হয় তাহলে পেশেন্টের অবস্থা ক্রমেই ভালো হতে থাকে, এবং পরবর্তীতে যদি কোনো রকম ট্রিটমেন্ট কোনো রকম এফেক্টিভ না হয় তখন এন্ড অফ লাইফ কেয়ার সেই হিসাবে প্যালিয়েটিভ কেয়ার শুরু হয়ে যায়। ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে আরো জানতে চাইবো যে যুক্তরাষ্ট্রে এই প্যালিয়েটিভ কেয়ারটা কারা দিয়ে থাকে এবং আপনার দোকানে কেমন সংখ্যক সেন্টার আছে, সেগুলো কি যে ক্যান্সার রোগীরা প্যালিয়েটিভ কেয়ারের জন্য আসছেন তাদের তুলনায় কি মানে একদম স্বয়ংসম্পূর্ণ, যে সবাই প্যালিয়েটিভ কেয়ারে অন্তর্ভুক্ত হতে পারছেন? হ্যাঁ, এই দেশে প্যালিয়েটিভ কেয়ার কিন্তু মানে ভীষণভাবে পপুলার। বড় বড় হাসপাতালে, যেখানে 300 বেড হসপিটাল যেগুলি, সেখানে প্রায় 80% সেখানে প্যালিয়েটিভ কেয়ার ইউনিট আছে। আর যেসব ছোট ছোট হাসপাতাল যেগুলি এই 50 বেডের, প্রায় 55%-এরই প্যালিয়েটিভ কেয়ার ইউনিট আছে। এখানে বুঝতে হবে যে এই দেশে প্যালিয়েটিভ কেয়ার শুধুমাত্র ক্যান্সার পেশেন্টের জন্য না। ক্যান্সার পেশেন্টের জন্য তো অবশ্যই আছে, সেটাই সবচেয়ে প্রাইমারি, কিন্তু তারপরেও একটা পেশেন্ট যদি হঠাৎ করে সিভিয়ার হার্ট অ্যাটাক, তারপরে কার্ডিয়াক ফেলিয়ার নিয়ে আসে, তাদেরকেও কিন্তু প্যালিয়েটিভ কেয়ার দেওয়া হয়। স্ট্রোক পেশেন্টদেরকেও, তাদেরকেও কিন্তু প্যালিয়েটিভ কেয়ার দেওয়া হয়। তারপরে লাং ডিজিজ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এমফিসিমা, এইসব পেশেন্টদেরও দেওয়া হয়। সুতরাং প্যালিয়েটিভ কেয়ার কিন্তু একটা জেনারেলি ব্রড একটা ট্রিটমেন্ট সিস্টেম, এবং এটা একটা মেডিকেল ফিল্ডে এটা একটা স্পেশালিটি। সুতরাং এবং এরা চালায় হলো এই স্পেশালাইজড টিম, একটা প্যালিয়েটিভ কেয়ার টিম। প্রত্যেকটা হাসপাতালে এইভাবে গঠিত আছে একটা প্যালিয়েটিভ কেয়ার টিম, এবং তারাই এই পুরা কেয়ারটা টেক ওভার করে। ধন্যবাদ স্যার। আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম যে ওখানে আসলে একটা চিকিৎসা ব্যবস্থাপনার একটি অংশ হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। আমাদের সঙ্গে আরো দর্শক সংযুক্ত হয়েছে। সোহেল মাহমুদ, উনি লিখেছেন, প্রিয় স্যার প্রফেসর ডক্টর গোলাম মহিউদ্দিন ফারুক স্যারের সাবলীল ভাষায় উপস্থাপিত প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কিত তথ্যগুলো সাধারণ মানুষ ও তাদের রোগীদের জন্য সত্যিকার অর্থে খুবই গুরুত্বপূর্ণ, উপকারী। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আপনাকেও ধন্যবাদ, স্যারের পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমরা শরীফ স্যার কাছ থেকে শুনছিলাম যে যুক্তরাষ্ট্রের একটি মানে পুরো তাদের চিকিৎসা ব্যবস্থাপনার অংশ হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। আমাদের দেশে পরিপ্রেক্ষিতে স্যার এই সেবা পাওয়ার কেমন পাচ্ছেন আমাদের যারা ক্যান্সার রোগী, এবং কারা দিয়ে থাকছেন? আরেকটি যেটা স্যার অনেকে বলে থাকেন যে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাপনায় প্যালিয়েটিভ কেয়ারটা আমাদের দেশে একটি অবহেলিত শাখা। আপনার মন্তব্য স্যার? ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি প্রথমেই আবার অনুষ্ঠানের শুরুতে রিহেলথ টিভিকে আমি ধন্যবাদ দিয়েছিলাম, আরেকবার ধন্যবাদ দিচ্ছি, এবং পাশাপাশি আমাদের যে বর্ণাঢ্য একাডেমিক ক্যারিয়ারের অধিকারী ডক্টর শরীফ ইউসুফজাই, সে যে তথ্যগুলো আমাদের দিল যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্যালিয়েটিভ কেয়ার সার্ভিসটাকে কিভাবে মূল্যায়ন করা হয়, কিভাবে গুরুত্ব দেওয়া হয়, সেটি আজকে আমরা আসলে জানতে পারলাম।
এবং পাশাপাশি আমাদের জনগণও জানলেন, এবং আমি স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই, আমি দ্বিধাহীন চিত্তে স্বীকার করছি যে এই বিষয়টি আমাদের দেশে বেশ অবহেলিত। এবং যেখানে আমরা বলছি যে 1/3 পেশেন্টকে আমাদের এই সার্ভিস দিতেই হয়, দেওয়া উচিত, সেক্ষেত্রে কিন্তু নামমাত্র জায়গা আছে যেখানে আমাদের প্যালিয়েটিভ কেয়ারটা দেওয়া হয়। একেবারে সুনির্দিষ্টভাবে যদি আমি বলি, তাহলে অবস্থাটা আসলেই খুব নাজুক। এবং আমি আজকে এই আলোচনার মাধ্যমে যারা দেখছেন, যদি এর মধ্যে কোনো নীতি নির্ধারক থাকেন এবং আমাদের সিনিয়র কলিগ যদি এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন, আমরা যতটুকু পেরেছি বা পারিনি তার জন্য আমরা এখন আক্ষেপ করব না, কিন্তু আমাদের উত্তর প্রজন্ম যারা আমাদের চাইতে অত্যন্ত চমৎকার বর্ণাঢ্য জীবন নিয়ে তাদের এই ক্যান্সার চিকিৎসায় এসছেন, তারা নিশ্চয়ই এর দিকে নজর দেবেন এবং আমাদের নীতি নির্ধারকদেরকে প্রভাবিত করবেন। কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা। আমরা মনে করি যে একটা ধারণা, প্রথমেই বলেছিলাম যে একটা ভুল ধারণা যে হয়তো জীবনের শেষ পর্যায়ে প্যালিয়েটিভ কেয়ারটা দিতে হবে, নট নেসেসারি। ডক্টর ইউসুফজাই যে কথা বলছিলেন যে রোগের শনাক্ত করার সময় থেকে কিন্তু হতে পারে, কারণ প্যালিয়েটিভ কেয়ারের একটা বিষয় হচ্ছে যে মনস্তাত্ত্বিক ভাবে আমাদের রোগীদেরকে উদ্বুদ্ধ করা, এই চিকিৎসায় এনে তাদেরকে একটা হয়তো এখান থেকে আমরা একটা ডেফিনিটিভ ট্রিটমেন্ট নিতে পারি। সুতরাং যদি মানসিকভাবে ভেঙে পড়ে এমন একজন পেশেন্ট যাকে আমরা চিকিৎসা দিতে পারতাম, তাকে আমরা চিকিৎসা থেকে হারাচ্ছি শুধুমাত্র একজন মনোচিকিৎসক আমাদের সাথে নাই সেই জন্য। তো আমি নিশ্চিত জানি যে একটা প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে এই বিষয়ের একজন কিন্তু থাকেন, আরো অনেকেই থাকেন, আমি শুধু একটা উদাহরণ হিসেবে দিলাম। এখন আসেন, আমাদের দেশে মাত্র 8 থেকে 9 বছর হয় বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটটি হয়েছে। প্রথম দিকে 12 থেকে 13 শয্যা বিশিষ্ট, এখন সম্ভবত আমি যদি ভুল না করে থাকি 30 শয্যার উপরে এটি আছে। এবং এই মুহূর্তে আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি প্রফেসর নিজাম, যিনি এটি এটি ব্যবস্থা করেছিলেন কর্তৃপক্ষের সাহায্য নিয়ে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে। এবং আমি ঢাকা মেডিকেল কলেজে থাকাকালীন তিনি আরেকটা উদ্যোগ নেন, ঢাকা মেডিকেল কলেজেও কিন্তু ছোট্ট পরিসরে একটি প্যালিয়েটিভ কেয়ার ইউনিট হয়। সুতরাং সরকারি বা আধা সরকারি পর্যায়ে অটোনোমাস বডিতে এই দুটো কেন্দ্রই আছে প্যালিয়েটিভ কেয়ার ইউনিট, আর কিছু সংখ্যক ব্যবস্থাপনা আছে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট। আর প্রাইভেট লেভেলে খুব ক্ষুদ্র পরিসরে, ছোট ছোট পরিসরে আছে, কিন্তু আমরা যে কম্পোনেন্ট নিয়ে একটা প্যালিয়েটিভ কেয়ার ইউনিট হওয়া উচিত সেই কম্পোনেন্ট কিন্তু কোনো কেন্দ্রেই নাই। সুতরাং এটি অত্যন্ত পিছিয়ে পড়া একটা অংশ। আজকে সময় এসেছে, আমাদের অনেক প্রাপ্তি আছে, আমাদের অনেক অগ্রগতি আছে, কিন্তু আমাদের রোগীদের এই একটা জায়গায়, ক্যান্সার রোগীদের জন্য আমাদের এগিয়ে আসা উচিত। এবং প্যালিয়েটিভ কেয়ার ইউনিট এবং ডিসিপ্লিনটা আমি মনে করি এখন একেবারেই সময়ের দাবি, না হলে পরে আমরা একটা অপূর্ণ চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা আমাদের ক্যান্সার ব্যবস্থাপনাকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। শরীফ স্যার, আপনার কাছে আবার আসছি, স্যার কিছুটা বলছিলেন যে একটা কম্পোনেন্ট সাইকিয়াট্রিস্ট থাকেন, বিভিন্ন সেবা দেওয়া হয়ে থাকে। স্যার আপনার কাছে জানতে চাইবো যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্যালিয়েটিভ কেয়ার এর অন্তর্গত কোন কোন চিকিৎসা সেবা কিংবা কি কি কম্পোনেন্ট আছে, এবং এই প্রতিষ্ঠানগুলো যেগুলো আপনি বলেন যে প্রায় সব হাসপাতালে একটি ইউনিট থাকে যেটা প্যালিয়েটিভ কেয়ার, তারা পরিচালনা করে থাকে। ধন্যবাদ। প্যালিয়েটিভ কেয়ার একটা টিম, সেটা প্রথমে থাকে একজন ডাক্তার যে সবকিছু কেয়ার কোঅর্ডিনেট করে, এবং তার সঙ্গে থাকে একজন স্পেশালিস্ট। যদি ক্যান্সার রোগী হয় তাহলে ক্যান্সার স্পেশালিস্ট থাকে, যদি কার্ডিয়াক কারণে যদি এটা প্যালিয়েটিভ কেয়ার শুরু হয় তাহলে থাকে একজন কার্ডিয়াক স্পেশালিস্ট। ডাক্তারের সঙ্গে সঙ্গে থাকবে হলো একজন নার্স। নার্সের কাজ হলো ট্রিটমেন্ট দেওয়া, যে হচ্ছে সেটা কাজ হচ্ছে কিনা এবং পেশেন্টের অবস্থা কেমন হচ্ছে সেটা মনিটর করা। শুধু তাই না, সে তার কি চাহিদা, এবং সে হাঁটতে পারে না,
হাঁটার ব্যবস্থা করা, খেতে পারে না, খাওয়ার ব্যবস্থা করা, তারপরে গোসল করা, সব নার্স এইসব করবে। তারপরে আছে হলো সোশ্যাল ওয়ার্কার। সোশ্যাল ওয়ার্কারের কাজ হলো সে পেশেন্টের সাথে প্রায় প্রত্যেক দিনই সে কথা বলবে। সে স্পেশালি ট্রেইনড ইন সাইকোলজি। সেই সোশ্যাল ওয়ার্কার সবসময় পেশেন্ট ডিপ্রেশনে যাচ্ছে কিনা বা অ্যাংজাইটিতে ভুগছে কিনা সেগুলি চেক করা। শুধু পেশেন্টকে না, পেশেন্টের ফ্যামিলির সঙ্গেও সে সবসময় সম্পর্ক রাখে, যে কারণ পেশেন্টের সাথে সাথে কিন্তু ফ্যামিলিও ভীষণভাবে ডিপ্রেস থাকে এবং সবসময় অস্থিরতার মধ্যে থাকে। সেই জন্য এই সোশ্যাল ওয়ার্কার সবসময় চেষ্টা করে সাইকোথেরাপি দেওয়ার জন্য। শুধু পেশেন্টকেই দেয় না, পেশেন্টের ফ্যামিলিকেও সাইকোথেরাপি দেয়, যাতে তাদের দৈনন্দিন জীবনটা ভালো থাকে। তারপরেও পেশেন্ট যেহেতু স্পিরিচুয়ালি অনেক ভেঙে পড়ে, সেই জন্য থাকে একজন ধর্মযাজক, পাদ্রী। এই পুরা ইউনিটে একজন পাদ্রীও থাকে সবসময়। হ্যাঁ, এবং পাদ্রী সবসময় পেশেন্টের সাথে আলাপ করছে যে তুমি ভয় পেও না, হ্যাঁ, তোমার কি চিন্তা। একটা সোজা কথা, পেশেন্টকে নর্মালাইজ করার জন্য যা যা করার স্পিরিচুয়ালি সে সবসময় থাকে, হাত ধরে কথা বলে, হ্যাঁ, এবং পেশেন্টকে সবসময় সাহস দেয়। হ্যাঁ, এই পুরাটাই হলো একটা টিম, একটা টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কটা প্রথমে হাসপাতালেও শুরু হতে পারে, অনেক সময় হাসপাতালেও না হয়ে অনেক সময় আউটপেশেন্ট ক্লিনিক হিসাবেও চলতে পারে, অনেক সময় বাসাতেও, পেশেন্টকে বাসা রাখা অবস্থাতেও কিন্তু এই প্যালিয়েটিভ কেয়ার হতে পারে। ধন্যবাদ। তাহলে কি স্যার প্রত্যেকটা রোগীর জন্য রোগীর বিবেচনা করে কেস বাই কেস তারা প্যালিয়েটিভ কেয়ার একটা টিম তৈরি করে দিচ্ছে প্রতিটি রোগীর জন্য? ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো দর্শক সংযুক্ত হয়েছে। শুভ্রা দেবনাথ, উনি লিখেছেন চমৎকার বিশ্লেষণ স্যার, ধন্যবাদ। দর্শক আপনাকেও ধন্যবাদ। শরীফ স্যার, আপনার কাছে আবার আসবো, যে আপনি বলছিলেন যে একদম শুরু থেকে আপনাদের ওখানে প্যালিয়েটিভ কেয়ার টিমটি কাজ করা শুরু করে। তারপরে তো স্যার কিছু ক্যান্সার রোগী আছে যাদের আসলে একদম শেষ মুহূর্তে ব্যথার উপশম করাটা খুব জরুরি হয়ে পড়ে, যে কোনো কিছুতে হয়তো তার ব্যথাটা কমছে না। সেক্ষেত্রে আপনাদের ওখানে ব্যথানাশক ওষুধ যেমন মরফিনের প্রাপ্তিটা কেমন, কিংবা যারা একেবারে আর ব্যথা সহ্য করতে পারছে না সেসব ক্ষেত্রে কি স্বেচ্ছা মৃত্যু, এটার কি কোনো অনুমোদন কিংবা এই ধরনের কোনো কিছু কি আপনাদের ওখানে আছে? ধন্যবাদ। হ্যাঁ, প্যালিয়েটিভ কেয়ারের সবচেয়ে বড় সিমটম হলো ব্যথা, সারা গায়ে ব্যথা হয়। ইট কুড বি যে হয়তো বোনে মেটাস্টেসিস হওয়ার জন্য ব্যথা হয়, অথবা বোন ক্যান্সারের জন্য ব্যথা হয়, নানা ক্যান্সারের জন্যই নিউরোপ্যাথিক পেইন হয়, ভীষণ ব্যথা করে। ব্যথার জন্য আমরা শুধু মরফিন না, মরফিন সহজপ্রাপ্য, কিন্তু এটা অনেক রেস্ট্রিক্টেড, সবাই এটা প্রেসক্রাইব করতে পারে না, এবং আমাদেরকে ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির সাথে আমাদের অ্যাপ্লাই করতে হয়, তারপরে তারা পারমিশন দেয় আমরা মরফিন বা ওপিওয়েড জাতীয় ওষুধ আমরা প্রেসক্রাইব করতে পারবো কিনা। এখানে শুধু মরফিন না, ওরাল অনেক ওপিওয়েড মেডিকেশন আছে যেগুলি আমরা সাথে সাথে দেওয়া শুরু করি, অক্সিকোডন, হাইড্রোকোডন, আবার কিছু আছে প্যাচ, যেটা খুব সহজ। একটা প্যাচ, ফেন্টানিল প্যাচ, শরীরে চামড়াতে লাগিয়ে দিলে ওটা 72 আওয়ার কাজ করে, যেটা পেশেন্টের জন্য অনেক ইজি হয়ে যায়। তারপরে এগুলির অনেক সাইড এফেক্টও আছে। এই সাইড এফেক্টগুলিও ট্রিট করা একটা পদ্ধতি আছে। এখন আমেরিকাতে যেটাকে বলে ফিজিশিয়ান অ্যাসিস্টেড সুইসাইড, যেটা এখন বলে না, কিন্তু ডাই উইথ ডিগনিটি ল, এটা একটা ল আছে যেখানে পেশেন্ট যদি চায় স্বেচ্ছায় তার কষ্ট নিজেই ব্যবস্থা করবে, সেটা করা যায়। আমেরিকাতে সব ডাক্তারে এটার সঙ্গে নাই, তারা অপোজ করে এই চিকিৎসা ব্যবস্থাটা, কিন্তু অনেক সময় পেশেন্ট
চায় তখন কিছু করার থাকে না। তবে আমেরিকাতে 9টা স্টেটে এই ডাই উইথ ডিগনিটি ল আছে, যেখানে 2জন ডাক্তারকে পেশেন্টকে আগে এক্সামিন করতে হয় যে সে সম্পূর্ণ কম্পিটেন্ট কিনা এবং সে নিজের দায়িত্বে এটা করবে কিনা। কোনোভাবেই ডাক্তারকে দায়ী করা যাবে না। ক্যালিফোর্নিয়া, মেইন, তারপরে আরো কয়েকটা 9টা স্টেট আছে যেখানে এই লটা প্রযোজ্য এবং এখনো এটা হচ্ছে। জি, ধন্যবাদ স্যার। ফারুক স্যার, আপনার কাছে এই প্রসঙ্গে আমি আসতে চাই যে এই যে ব্যথানাশকের কথা বলছিলাম, আমার নিজেরও একটা সুদীর্ঘ সময় ক্যান্সার রোগীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে এবং শেষ অনেক সময় দেখতাম যে রোগীদের হয়তো আমরা যেটা আপনি বলছেন ডেফিনেটলি ট্রিটমেন্ট দেওয়ার অপশন নেই, মানে এত ব্যথা পাচ্ছে কিন্তু আমরা খুব ব্যথা উপশমকারী কোনো ওষুধ দিয়ে খুব বেশি সাহায্য করতে পারছি না, অনেক ক্ষেত্রে দেখা গেছে। আপনার কাছে জানতে যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই ধরনের রোগীদের ব্যথা উপশমের জন্য কি কি ব্যবস্থা কিংবা কি কি সেবা আছে, এবং যেটা স্যার বলছিলেন যে শরীফ স্যার যে ওখানে মরফিনের সহজপ্রাপ্যতা আছে, আমাদের দেশের পরিপ্রেক্ষিতে কি স্যার আপনি নীতি নির্ধারকদের কাছে কোনো আবেদন রাখতে চান যে মরফিন যেটা একটি চিকিৎসা সেবা, একটি অন্যতম ওষুধ, এটা প্রাপ্তিটা নিয়ে যদি স্যার আপনি কিছু বলতে চান? না, ঠিক আছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিকেশন বা ড্রাগ যেগুলো আমাদের পেশেন্টদের অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু ফেন্টিনিল প্যাচ এটা আমাদের দু একটা কোম্পানি যেগুলো আনে সেগুলো পাওয়ার জন্য খুব বেশি ভোগান্তি পোহাতে হয় না। তবে আমাদের চিকিৎসকরা সতর্কতার সাথে সেটি যখন প্রেসক্রাইব করে সেটি পাওয়া যায়, কিন্তু প্রায়ই সেটি মার্কেটে থাকে না, যে কারণে আমরা এটিও খুব যে অ্যাভেলেবল সেরকম আমি বলতে পারবো না, কারণ আমাদের এটি পাওয়ার জন্য যে কয়েকটা আমদানিকারক কোম্পানি আছে সেই সংখ্যাটা খুব কম। আর মরফিনের ব্যাপারটা আরো করুন, আমাদের দু একটা কোম্পানি ছাড়া আমরা তাদের কাছ থেকে মরফিন, অন্যদের কাছ থেকে মরফিন পাই না, এবং পেতে গেলে অবশ্যই সরকারের যে আমাদের ওই বিধিনিষেধ আছে সেটিকে অতিক্রম করা খুব সহজ না, এবং করেও না কেউ। আমাদের বিধিনিষেধ তো মানতেই হবে। তবে আমরা যেটা নীতি নির্ধারকদের কাছে যে আবেদনটা জানাতে চাই সেটি হলো, আমাদের কিছু কিছু পেশাজীবী প্রতিষ্ঠান আছে, যেমন বাংলাদেশ সোসাইটি অফ রেডিয়েশন অনকোলজিস্ট, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, অনকোলজি ক্লাব, এই জাতীয় প্রতিষ্ঠান যারা ক্যান্সার রোগীদের নিয়ে কাজ করছে, তাদের বোধহয় একটু সুযোগ দেওয়া উচিত, কারণ এখানে যারা আছেন তারা সবাই দায়িত্ববান। সুতরাং এক্ষেত্রে যদি আমাদের সেই প্রাপ্যতার জন্য কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যদি আমরা যুক্ত থাকতে পারি যে এটি যেন সহজে আমরা পাই, কিংবা সরকারি যে আমরা সিএমএসডি বলছি, সেন্ট্রাল মেডিকেল স্টোর, সেখান থেকে হয়তো সরকারি পর্যায়ে যারা পাচ্ছেন তারা অত্যন্ত সীমিত অবস্থাতেই পাচ্ছেন, কিন্তু আমরা যারা সরাসরি সরকারের সাথে নেই কিন্তু সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আমাদের রোগীদের পাশে আছি, তাদেরকে বোধহয় একটা নীতিমালার মাধ্যমে এগুলো সরবরাহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। ব্যথানাশক ওষুধের ব্যাপারে এটি হচ্ছে আমার নীতি নির্ধারকদের কাছে আবেদন থাকতে পারে। আর নিশ্চয়ই আমাদের সাথে আরো যারা আমাদের বিভিন্ন সংগঠনে আছেন তারা মিলেও হয়তো একটা প্রস্তাবনা আমরা দিতে পারি, কারণ আমাদের জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ যে কর্তৃপক্ষ আছে তার মাধ্যমে দিতে পারি, আমরা দিতে পারি আমাদের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের যে এপেক্স বডি সেটার মাধ্যমে দিতে পারি। আর আপনি যেটি বলছিলেন যে আমাদের আর কি কি পদ্ধতি আছে, হ্যাঁ, আমরা আমাদের অনেক সময় ক্যান্সারের এই ব্যথা নিবারণের জন্য আমাদের নিউরোসার্জনদের সহযোগিতা নেই, আমাদের যারা অ্যানেস্থেসিওলজিস্ট আছেন তাদের সহযোগিতা নেই, আমাদের ফিজিক্যাল মেডিসিনে যারা আছেন তাদের সহযোগিতা নেই, এমনকি আমরা ভাস্কুলার সার্জনদের সহযোগিতাও নেই। সুতরাং তারা অ্যাসেস করবেন, বিশেষ করে যেমন ধরেন একটা প্রায় আমরা পাই 5 থেকে 7% রোগী ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট, আমরা হয়তো অপারেশন করলাম, আমাদের যে অ্যাক্সিলারি ডিসেকশন বগল থেকে যখন আমাদের গ্ল্যান্ড সরিয়ে আনা হয় এবং পরপরই হয়তো সেখানে আবার রেডিওথেরাপি দিলে, এই দুটো কারণে
বা শুধু অপারেশনের কারণেও আমাদের মা বোনদের এক ধরনের সমস্যা তৈরি হয়, যেটিকে আমরা লিম্ফিডিমা বলি। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমাদের যেমন ফিজিক্যাল মেডিসিনের ডাক্তারদের প্রয়োজন পড়ে, যেমন আমাদের ভাস্কুলার সার্জন অনেক সময় এখানে কাজ করতে পারে। এমনকি হয়তো তার তীব্র ব্যথা, সেটার জন্য আমাদের হয়তো যারা অর্থোপেডিক সার্জন আছেন হয়তো চরম একটা সিদ্ধান্ত নিতে হয়, যেটিকে আমরা বলি ডিসআর্টিকুলেশন, অর্থাৎ তার মূল জায়গা থেকে হাতটাকে বিচ্ছিন্ন করে ফেলতে হয়। কখনো কখনো এরকম কঠিন সিদ্ধান্ত নিতে হয় যখন আনবিয়ারেবল পেইন থাকে আমাদের রোগীদের। সুতরাং এটি একটি সমন্বিত প্রচেষ্টা। প্রাথমিকভাবে আমরা অনকোলজিস্টরা বা ক্লিনিক্যাল অনকোলজিস্টরা হয়তো কিছু ব্যথানাশক ওষুধ দিচ্ছি, কিন্তু একটা পর্যায়ে যখন আমরা দেখি যে আমাদের পক্ষে আর এটিকে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না, তখন আমাদের যারা কলিগ আছেন বিভিন্ন ডিসিপ্লিনে তাদের সহায়তা আমরা নিই। আমরা এই কথাই বলছিলাম যে বিচ্ছিন্নভাবে এই সহায়তা না নিয়ে আমাদের যদি একটা প্যালিয়েটিভ কেয়ার ইউনিট থাকতো, প্রায় প্রতিটা বড় বড় মেডিকেল কলেজের হাসপাতালে যদি এটি কয়েকটা বেড থাকলো, 10 বেড 15 বেড, তাহলেও কিন্তু হয়। সুতরাং যেমন এই যে প্যানসাইটোপেনিয়া হয়ে পেশেন্ট হয়তো অনেক ফিভার তার তৈরি হলো এবং তার মৃত্যু ঝুঁকিতে পড়ে গেল, সরাসরি তাকে আমাদের আইসিইউতে নিতে হবে বা নেওয়ার মতো সক্ষমতা আমাদের আইসিইউ নেই। আমাদের যদি প্যালিয়েটিভ কেয়ার ইউনিট থাকে, সেখানে নিয়েও কিন্তু আমরা এই রোগীটাকে চিকিৎসা দিয়ে আবার ফিরিয়ে আনতে পারি। তো সুতরাং এরকম যে তীব্র ব্যথানাশক যে চিকিৎসা পদ্ধতি, সেটি আমরা প্যালিয়েটিভ কেয়ার ইউনিটের মাধ্যমে আমাদের দেয়ার যেন সুযোগ থাকে, সেজন্য আমরা আবারও নীতি নির্ধারকদের কাছে এই প্রস্তাবটা রাখতে পারি, আমাদের অন্তত পুরনো যে বড় মেডিকেল কলেজ হাসপাতালগুলো আছে সেখানে অন্তত 10 বেডের যদি প্যালিয়েটিভ কেয়ার ইউনিট থাকে, সেখানে অন্যান্য ডিসিপ্লিন, সেখানে শুধু অনকোলজি থাকবে তা কিন্তু না, অন্যান্য ডিসিপ্লিনের সমন্বয়ে আমরা কিন্তু সেই ইউনিটটি চালু করতে পারি। ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। স্যার, একজন দর্শক প্রশ্ন করেছে আনিতা আক্তার, স্যার, ক্যান এ পেশেন্ট হ্যাভ কিউরেটিভ ট্রিটমেন্ট টুগেদার উইথ প্যালিয়েটিভ কেয়ার? ফারুক স্যার, আপনার কাছে প্রশ্নটি রাখতে চাই। নিশ্চয়ই আমি যে কথা আমার হয়তো আলোচনায় একটু বলছিলাম যে যেমন কোরিওকার্সিনোমা, সেমিনোমাটেস্টিস বা আরেকটা ধরেন সিএনএস লিম্ফোমা আমরা বলি, অর্থাৎ লিম্ফোমা এটি শরীরে বিভিন্ন জায়গায় হয়, কিন্তু খুব রেয়ার একটা লিম্ফোমা হয় আমাদের মস্তিষ্কে বা ব্রেইনে। পেশেন্ট হয়তো কনভালশন নিয়ে আসবে, খিচুড়ি নিয়ে আসবে, হয়তো অজ্ঞান, আধা অজ্ঞান হয়ে আসবে, হাত পা প্রায় অসাড় হয়ে যাবে। এটি যদি আমরা খুব অত্যন্ত দ্রুততার সাথে যদি আমরা শনাক্ত করতে পারি, এবং আমাদের যারা চিকিৎসক আছেন, ক্লিনিশিয়ান আছেন বা ক্লিনিক্যাল অনকোলজিস্ট আছেন, তারা কিন্তু এটি ধরতে পারে এবং ওই মুহূর্তে তার চিকিৎসাটা হচ্ছে প্যালিয়েটিভ চিকিৎসা। কিন্তু আমরা যদি তাকে তার যে এই কঠিন অবস্থা থেকে বের করে আনার পরে তার ডেফিনিটিভ চিকিৎসা যখন আমরা দিব, তাকে কিন্তু আবার সুস্থতার দিকে নিয়ে যাওয়া যাবে। একইভাবে সেমিনোমাটেস্টিসের কথা বলছি, বা ধরেন একটা পেশেন্ট আমরা বলি মেডিয়াস্টিনাল জার্ম সেল টিউমার, সেটি হচ্ছে যে তার পুরো বুকের ভেতরে তার এই টিউমারটা, এবং দেখেন আমাদের কাছে পেশেন্টরা যখন আসে তখন আমরা বলি যে সুপিরিয়র ভেনিক্যাল অবস্ট্রাকশন সিনড্রোম, তার এই গলা ফুলে যায় এবং শ্বাস নিতে তার খুব কষ্ট হয়। মানে তাকে 72 ঘন্টার মধ্যে যদি আমরা চিকিৎসা না দিই তাহলে পেশেন্টটা মারা যাবে। এরকম যখন অবস্থা হয়, তখন আমাদের টিম হয় কি অত্যন্ত দ্রুততার সাথে এই পেশেন্টের চিকিৎসা শুরু করে দেয়। এবং আমি নিশ্চিত করে বলতে পারি আমাদের অনেক কলিগ, আমার স্যাররা যারা আছেন তারা, বা আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের জুনিয়র কলিগ যারা আছেন, তারা এই ধরনের পেশেন্ট পেলে খুব হন না, কিন্তু মানে বিভ্রান্তির মধ্যে পড়েন না। ওই মুহূর্তে চিকিৎসাটা হচ্ছে প্যালিয়েটিভ চিকিৎসা দিতে হবে, কিন্তু যখন এই জার্ম সেল টিউমারের মূল চিকিৎসায় যখন আমরা যাব, মানে তার হয়তো তখন আমাদের রেডিওথেরাপি দিয়ে তার জীবনটা বাঁচাতে হবে, এবং ওই মুহূর্তে যখন আমরা তাকে ওই মূল সমস্যা থেকে তাকে বের করে আনলাম, তখন যাকে ডেফিনিটিভ চিকিৎসা দিলে পরে সে তো ভালো তো হয়ই, দীর্ঘ জীবন নিয়ে অনেকের এই অভিজ্ঞতা আছে 5 থেকে 10 বছর স্বাভাবিক জীবন যাপন করতে। সুতরাং প্যালিয়েটিভ ট্রিটমেন্টের থেকে আবার কিউরেটিভ ইয়েতে নিয়ে আসা এই সংখ্যাটা 15 থেকে 20%, এবং আমি মনে করি একজন ক্লিনিক্যাল অনকোলজিস্টের এটি একটি বিরাট সাফল্য যে সে রোগীর এইরকম রোগীর লোকজন কিন্তু জানছে যে তার রোগীটি মারা যাচ্ছে, কিন্তু তাকে যখন আবার বের করে আনা হয়, তারপরে তাদের কাছ থেকে যে আমরা যে হাসিটা দেখি, সেটি বোধহয় আর কোনো ব্যাখ্যার অপেক্ষা রাখেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। আপনারা বলছিলেন যে আমাদের দেশে প্যালিয়েটিভ কেয়ারটা এখন ওভাবে
বিস্তৃতি লাভ করেনি এবং স্যার একটি প্রস্তাবনা দিলে। স্যার আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনার কি পরামর্শ থাকবে যে আমাদের দেশে প্যালিয়েটিভ কেয়ারটাকে কিভাবে আরো ব্যাপ্তি ছড়ানো যায় এবং কি কি ব্যবস্থা আসলে প্যালিয়েটিভ কেয়ারটাকে সমৃদ্ধ করার জন্য নেওয়া যেতে পারে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে? স্যার আপনার পরামর্শ। প্যালিয়েটিভ কেয়ার এই দেশেও ইটস এ গ্রোয়িং ফিল্ড, হ্যাঁ, এবং আমি মনে করি বাংলাদেশেও ঠিক সেভাবেই আস্তে আস্তে বাড়ানো দরকার। আমি মনে করি যেটা ডক্টর ফারুক বললেন যে প্রত্যেকটা মেডিকেল কলেজ হসপিটালে প্যালিয়েটিভ কেয়ার সেন্টার থাকা উচিত, এবং সেটা যদি হয় মানুষ কিন্তু আস্তে আস্তে প্যালিয়েটিভ কেয়ার সম্বন্ধে আরো জানতে পারবে। প্যালিয়েটিভ কেয়ারটা যে কত উপকার করে, যে মানুষের যে উপকার হয় সেটা মানুষ আরো বুঝতে পারবে। আমাদের প্রথমেই ভুল ধারণা যে প্যালিয়েটিভ কেয়ার মানেই বোধহয় এন্ড অফ লাইফ, হ্যাঁ, কিন্তু সেটা তো না। প্যালিয়েটিভ কেয়ার অনেক সময় যেটা ডক্টর ফারুকও বললেন যে ডেফিনিটিভ ট্রিটমেন্ট শুরু করার আগেই প্যালিয়েটিভ কেয়ার শুরু করা যায় এবং সেটা অত্যন্ত দরকার। তাহলে দেখা যায় যে পেশেন্ট যখন ডেফিনিটিভ ট্রিটমেন্টে যায় সে অনেক সুস্থ থাকে। তখন আমি মনে করি যে প্রাইভেট হাসপাতালে, যেটা ডক্টর ফারুক করার চেষ্টা করছে, যে প্রাইভেট হাসপাতালেও অন্তত ছোট ছোট ইউনিট হিসাবে প্যালিয়েটিভ কেয়ার থাকা উচিত। এবং এটা সত্যি ইমপ্রেসিভ যে ডক্টর ফারুক নিজেও একটা বড় ধরনের প্যালিয়েটিভ কেয়ার ইউনিট তার বাংলাদেশ ক্যান্সার সোসাইটিতে এস্টাবলিশ করার চিন্তা করছেন, এবং আমি এর জন্য তাকে অনেক ধন্যবাদ জানাই। এবং আমিও আশা করি যে বাংলাদেশ সরকার প্রত্যেকটা মেডিকেল কলেজ হসপিটালে অন্তত প্যালিয়েটিভ কেয়ার দিয়ে শুরু করুক, তারপরে এটা আস্তে আস্তে বিস্তৃত করুক। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। শরীফ স্যার, আপনার কাছে আরেকটু জানতে চাই যে আপনার তো সুদীর্ঘ অভিজ্ঞতা প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কাজ করার, আপনি একজন বিশিষ্ট ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট। স্যার, আমাদের দেশের যদি আমরা আপনার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই সেক্ষেত্রে আমাদের কোনো সুযোগ আছে কিনা আপনার অভিজ্ঞতাকে আমাদের দেশে কাজে লাগাতে? হ্যাঁ, অবশ্যই। আমি ডক্টর ফারুকের সাথে কাজ করছি, কিছু কিছু পুরোপুরি এখনো জড়িত হইনি, তবে হ্যাঁ, যদি আগামীতে সুযোগ হয় ইনশাআল্লাহ অবশ্যই আমি চেষ্টা করব। ধন্যবাদ স্যার। খুবই আশার কথা দর্শক যে আমরা এমন একজন বিজ্ঞ মানুষকে আমাদের সাথে পেয়েছি, এবং স্যার বলছেন যে স্যার কাজ শুরু করেছেন ফারুক স্যারের কাছ থেকে, এবং স্যারের কাছ থেকে আমরা শুনতে পারলাম যে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির একটি পরিকল্পনা আছে প্যালিয়েটিভ কেয়ার নিয়ে। স্যার, ফারুক স্যার, আপনার কাছে এই পরিকল্পনা এবং আপনারা কি কি পদক্ষেপ নিতে চাচ্ছেন সেই সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ। এই সুযোগে আমি আমাদের আজকে যারা দর্শক আমাদের সাথে যুক্ত আছেন তাদের একটা সুসংবাদ দিতে চাই, এবং সুসংবাদ দেওয়ার পাশাপাশি গভীরভাবে কৃতজ্ঞতা জানাতে চাই ডক্টর শরীফ ইউসুফ জাই, তার নেতৃত্বে আমাদের ঢাকা মেডিকেল কলেজের K34 যে ব্যাচ থেকে, যে ব্যাচটা আমরা একসাথে পড়াশোনা করেছি, আমার প্রিয় বন্ধুরা সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, এসব জায়গা থেকে যারা আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে বাংলাদেশ ক্যান্সার সোসাইটিতে। আমরা আশা করছি যে অক্টোবরের 1 তারিখ থেকে আমরা একটা 25 বেডের প্রাথমিকভাবে আমরা যেটি শুরু করব সেটি হচ্ছে কোভিড ইউনিট, এবং আস্তে আস্তে আমরা এটিকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে নিয়ে যাব, এবং দীর্ঘমেয়াদী একটি উচ্চমান সম্পন্ন, আমরা যদি বলি বিশ্বমান সম্পন্ন, আমরা চেষ্টা করব সেরকম একটি ইউনিট তৈরি করার জন্য। কারণ যেখানে ডক্টর শরীফ ইউসুফ জায়ের মতো বন্ধুরা আছেন, তাদের জ্ঞান, প্রজ্ঞা এবং আর্থিক সহযোগিতা নিয়ে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি নিশ্চয়ই এটি করতে পারবে। এটি শুধু সময়ের ব্যাপার মাত্র। সুতরাং আমি এইটুকু বলতে চাই যে আমাদের মানুষরা যেন তাদের প্রতি বিপদের মুহূর্তে, অর্থাৎ ক্যান্সারের, আপাতত আমরা ক্যান্সার রোগীদের নিয়ে চিন্তা করছি, তারা যেন প্রতিটা বিপদের মুহূর্তে আমাদের কাছে এসে একটু স্বস্তি পেতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করব। সেই সাথে আমি এটিও স্মরণ করি
আমাদের এখানে ক্যান্সার সোসাইটিতে যে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই, এটির জন্য আরেকটি প্রতিষ্ঠান আমাদেরকে নীরবে হাত বাড়িয়েছে, সেটি হচ্ছে ইস্পাহানি গ্রুপ। তারা এখানে কিন্তু সাহায্যের হাত বাড়িয়েছে। সুতরাং আমি এটিও খুব আশা করি হয়তো তাদের যে একটা মানবিক দিক আছে সেটিও হয়তো এখানে আরেকটু এগিয়ে আসার জন্য সাহায্য করবে, এবং আমরা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি অবশ্যই একটি পূর্ণাঙ্গ প্যালিয়েটিভ কেয়ার ইউনিট একটা সময় আমরা তৈরি করতে পারবো। এবং নিশ্চয়ই করে আমি বিশ্বাস করি যে এক্ষেত্রে আমার বন্ধুবর ডক্টর শরীফ ইউসুফ জাই তার মেধা দিয়ে শুধু আমেরিকা থেকেও কিন্তু আমাদের সাহায্য করতে পারবে, যেমন এখন অর্থ যোগান দিয়ে সব বন্ধুদেরকে মোবিলাইজ করে সহযোগিতা করছে। ধন্যবাদ শিল্পী। অনেক ধন্যবাদ স্যার, এবং অনেক বড় একটি আশার কথা আজকে আমরা আপনার কাছ থেকে স্যার জানতে পারলাম। এবং ধন্যবাদ শরীফ স্যারকে, যে সুদূর আমেরিকা থেকে আপনি বলছিলেন যে স্যার অনেক সহযোগিতা করছেন, এবং আমরা খুব আনন্দিত যে স্যারের মতো একজন মানুষ বাংলাদেশ ক্যান্সার সোসাইটি প্যালিয়েটিভ কেয়ারের সঙ্গে যুক্ত আছেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। একজন দর্শক কবি বাবুল, উনি লিখেছেন, ক্যান্সারের চিকিৎসা কোথায় ভালো হয়, আমি কোথায় গিয়ে ভালো ডাক্তার দেখাতে পারবো? কবি বাবুল স্যার, আমাদের অনুষ্ঠানটি যদি আপনি দেখে থাকেন, আমরা কিন্তু বাংলাদেশে ক্যান্সার ব্যবস্থাপনা নিয়ে কথা বলে থাকি। আপনি সম্ভবত ক্যান্সার সোসাইটিতে কিভাবে দেখাবেন সেটি জানতে চাচ্ছেন। ফারুক স্যার আপনার কাছে প্রশ্নটি রাখতে চাই। খুব সহজ, আমাদের ঠিকানা খুব সহজ। সেটি হচ্ছে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কল্যাণপুর, যেটি একেবারে দারুসালাম একেবারে কল্যাণপুরে টেকনিক্যালের মোড়ে। এখানে আসলে আপনি আমাদের সর্ব সময় আমাদের চিকিৎসকরা আছেন, আমরা আছি, আমাদের জ্যেষ্ঠ আমাদের স্যার আছেন, হাই স্যার আছেন, সুতরাং আপনি দেখাতে পারবেন। তবে আপনাকে একটা কথা বলিনি, আপনি ভালো চিকিৎসার কথা বলছেন, আমি জানি না আপনি কোন জেলায় আছেন বা সেখানে আপনার মির্জাপুর টাঙ্গাইলে আছেন। মির্জাপুর টাঙ্গাইলে আছে আমাদের। আপনার কাছাকাছি যদি ময়মনসিংহ হয় বা কাছে যেতে পারেন, ময়মনসিংহ মেডিকেল কলেজে আমাদের ক্যান্সার ডিপার্টমেন্ট আছে, সেখানে যেতে পারেন। আর ঢাকা হলে তো আপনি সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, আমরা তো আছি। সুতরাং এই আর প্রাইভেট ইনস্টিটিউট গুলো আছে। এখন কিন্তু চমৎকার চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে আছে। সুতরাং ভালো, এটি একটি রিলেটিভ টার্ম, কিন্তু এখানে সবাই আপনাকে অন্তত 150 জন অ্যাক্টিভ অনকোলজিস্ট আছে যারা আপনাকে সেবা দিতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শরীফ স্যার আপনার কাছে একদম শেষে দর্শকদের জন্য জানতে চাইবো যে আমাদের অনুষ্ঠানের যেটি আসলে উদ্দেশ্য, আমরা যে উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠানটি শুরু করেছি সেটা হচ্ছে যে আমাদের ক্যান্সার ব্যবস্থাপনাকে দর্শকদের কাছে তুলে ধরা, সেই সাথে দেশের বাইরে ক্যান্সার ব্যবস্থাপনা তুলে ধরা এবং তুলনা করে, এবং আপনাদের কাছ থেকে মত বিনিময় এবং পরামর্শ নেয় যে আমরা আরো কিভাবে উন্নত করতে পারি, আরো ভালো করতে পারি। স্যার আপনার কাছে দর্শকদের জন্য এবং আমাদের যারা ক্যান্সার ব্যবস্থাপনার সঙ্গে সংযুক্ত আছে সবার জন্য স্যার আপনার সংক্ষেপে পরামর্শ করতে চাই। আপাতত যা হচ্ছে বাংলাদেশে সেটা অবশ্যই ইমপ্রেসিভ। এটা যেহেতু একটা নতুন একটা ইউনিট বা পরিবেশ, আস্তে আস্তে ইনশাল্লাহ আরো ভালো হবে। এটা আমাদের দেশেও এই মানে আমেরিকাতেও সেভাবে আস্তে আস্তে এগুচ্ছে। আমি মনে করি বাংলাদেশেও আস্তে আস্তে হবে। একবার প্রচলন হয়ে গেলে মানুষ বুঝতে পারবে যে এটার ইম্পর্টেন্সটা কিরকম। এটার ইম্পর্টেন্স অনেক। স্বাভাবিকভাবেই নতুন অবস্থায় একটু সময় লাগে, কিন্তু আমি মনে করি ডক্টর ফারুকের মতো বিজ্ঞ লোক যদি থাকে এবং বাংলাদেশ সরকার যদি সাহায্য করে, আমি মনে করি প্যালিয়েটিভ কেয়ার ইউনিট একটা আলাদা ইউনিট হিসাবে বাংলাদেশে বেশ ছড়িয়ে পড়বে। আমি চাই যে বাংলাদেশের মানুষ এ ব্যাপারে আরো সচেতন হোক, তারাও নিজেরাও চেষ্টা করুক যে সরকারকে রিকোয়েস্ট করুক যে এরকম আরো ইউনিট যেন হয়। অবশ্যই হবে। আমি খুবই আশাবাদী যে আমরা যখন মেডিকেল পাস করি তখন কখনোই বাইপাস সার্জারি হতো না। এখন বাইপাস সার্জারি, অ্যানজিওগ্রাম একদম খুব সহজেই হয়। আমি সেটাও খুব আশাবাদী যে প্যালিয়েটিভ কেয়ার যদিও আস্তে আস্তে এগুচ্ছে এবং আগামীতে এটা আরো অনেক বিপদ ছড়িয়ে যাবে। ধন্যবাদ।
ধন্যবাদ স্যার। ফারুক স্যার, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে আজকে আমাদের যেটা আলোচনার বিষয় ছিল প্যালিয়েটিভ কেয়ার, সেটি ক্যান্সার ব্যবস্থাপনার সঙ্গে স্যার আপনার পরামর্শ এবং দর্শকদের জন্য আপনার স্যার পরামর্শ শুনতে চাইবো। সেই সাথে যেটা স্যার আমি বলতে চাইবো যে শরীফ স্যার যেটা বলছিলেন যে ওনাদের সময় বাইপাস, এবং আমরা যখন পাস করেছি 2005 সাল থেকে, যদি আমি বলি 15 বছর আমাদের চিকিৎসা সেবা অনেক দূর এগিয়ে গেছে। আমরা আশা রাখি যে আরো দূর এগিয়ে যাবে। স্যার, সবকিছু নিয়ে আপনার কাছে সবশেষে দর্শকদের জন্য এবং আমাদের জন্য স্যার আপনার পরামর্শ। আমি একটা আশার কথা বলে আমার শেষ মন্তব্য করব। আশাটা হচ্ছে এখন প্যালিয়েটিভ কেয়ার ব্যবস্থাপনার জন্য আমাদের ভাস্কুলার সার্জনরা পর্যন্ত এগিয়ে এসেছেন। সুতরাং এটি যখন চিন্তার মধ্যে আছে এবং এটি একটা কার্যকর পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, আমি মনে করি যে যদিও আমাদের পরিসর এখন সীমিত অবস্থায় আছে, এটি আরো বিস্তার লাভ করবে। এবং আমার বন্ধু ডক্টর শরীফ ইউসুফজাই যে কথা বললেন এবং আশাবাদও ব্যক্ত করলেন যে আমাদের জনগণ যদি একটু চাপ সৃষ্টি করে, একটু অনুরোধ করে, তাহলে আমাদের নীতি নির্ধারকরা নিশ্চয়ই তাদের এই দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ করবেন। এবং পাশাপাশি এটিও আমি একটু মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে খুব দ্রুতই আমাদের 8টি ডিভিশনে আমাদের নতুন ক্যান্সার ইউনিট তৈরি হবে। এবং আমি জোর দাবি রাখবো যে আমাদের সাথে যারা আরো আমাদের মতো সহকর্মী যারা আছেন তারাও নিশ্চয়ই দাবি রাখবেন যে সেই যে 8টি ডিভিশনে যে ক্যান্সার ইউনিট হবে সেখানে যেন অন্তত পক্ষে কিছু সংখ্যক বেড নিয়ে প্যালিয়েটিভ কেয়ার ইউনিট হয়। কারণ আমরা মনে রাখতে হবে যে 1/3 রোগী কিন্তু আমাদের এরকম অবস্থায় পড়বে। শেষ কথা হচ্ছে আমরা একজন ক্যান্সার রোগীর রোগ শনাক্ত থেকে শুরু করে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তাদের পাশে থাকতে চাই ইন দ্য ফর্ম অফ প্যালিয়েটিভ কেয়ার। ধন্যবাদ শিলি। ধন্যবাদ স্যার। আমাদের কাছে আরেকজন দর্শক স্যার লিখেছেন, ফারুক স্যার আপনার কাছে প্রশ্নটি রাখতে চাই, ইজ দেয়ার এনি রোল অফ গ্লুটাথিওন ইন ম্যানেজিং ক্যান্সার রিলেটেড কমপ্লিকেশন ডিউরিং প্যালিয়েটিভ ম্যানেজমেন্ট? নিশ্চয়ই কিছুটা তো অবশ্যই আছে, এবং এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে রোগীর যখন আমরা চিকিৎসা দিব, সেই চিকিৎসাতে তার যে পার্শ্ব প্রতিক্রিয়ার চাইতে আমার যদি লাভের অংশটা একটু বেশি হয়, নিশ্চয়ই আমরা সেই ব্যবস্থাপনায় যাব। ধন্যবাদ। জি ধন্যবাদ স্যার। আর শরীফুল হাসান শামীম আপনি লিখেছেন, চমৎকার স্যার, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সময় স্বল্পতার জন্য সবার প্রশ্ন আপনারা এখন নিতে পারছি না। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য, এবং যাদের প্রশ্ন নিতে পারেনি আশা করি আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা আমাদের দেখবেন। ফারুক স্যার এবং শরীফ স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ব্যস্ত সময়ের মাঝেও রিহেলথ টিভিকে সময় দেওয়ার জন্য। এবং শরীফ স্যার আপনাকে বিশেষভাবে ধন্যবাদ যে আপনি সুদূর যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি নিবেদিত জেনফায়ার ফার্মাসিউটিক্যালস এর সৌজন্যে ক্যান্সার ব্যবস্থাপনা দেশে বিদেশে। আপনারা যদি আজকে অনুষ্ঠানটি দেখে থাকেন এবং শুনে থাকেন, তাহলে আপনারা অনেক আশার বাণী জানতে পারবেন যে আমাদের দেশের চিকিৎসা সেবা আস্তে আস্তে যে উন্নতির দিকে যাচ্ছে এবং আমরা যে সম্পূর্ণভাবে সবকিছু সেবাটি আপনাদের দেওয়ার চেষ্টা করছি, সে সম্পর্কিত তথ্য আপনারা জানতে পারবেন। আশা করি আপনারা আমাদের অনুষ্ঠান থেকে কিছুটা হলেও উপকৃত হবেন, সে আশা ব্যক্ত করে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রিহেলথ টিভির সাথে থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ।